কিন্তু প্রত্যেক বুধবার রাত্রি 10:30 থেকে শুরু হয় কিন্তু, ঠিক আছে, হয় প্রত্যেক বুধবারই হয়। আর যেটা হয় একটা, সেটা এখানে শুধুমাত্র যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের জ্যোতিষের বিভিন্ন বিষয়, তার মধ্যে ফলিত জ্যোতিষ আছে, তার মধ্যে আছে আপনার কি বাস্তু আছে, তার মধ্যে আছে হস্তরেখা, তার মধ্যে সংখ্যাতত্ত্ব, এগুলো সব কিন্তু আমাদের হয়ে গেছে মানে ক্লাসগুলো বিভিন্ন টপিক নিয়ে কিন্তু এখানে প্রত্যেক দিন আমাদের আলোচনা করা হয়, কি মানে প্রত্যেক বুধবার। এটা এখানে কিন্তু কোনো হরোস্কোপ বিচার করা হয় না আজকের বুধবারের ক্লাসে। যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে বলি। আর যেটা হয়, আপনাদের কোনো হরোস্কোপের যদি বিচার করার প্রয়োজন মনে হয়, ঠিক আছে, তাহলে আপনারা বুধবার শনিবার, প্রত্যেক শনিবার কিন্তু রাত্রি 10টা থেকে কিন্তু আমাদের ইউটিউব লাইভ হয়। সেটা কিন্তু এই গ্রুপেই কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া হয়। 10টায় শুরু করি আমি। আর যেটা হয়, সেখানে একটা ক্লাস হয়, যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা চলে, যেরকম এখন আলোচনা চলছে সেটা হচ্ছে 2024 সাল কেমন যাবে। এটা কিন্তু এখন আলোচনা চলছে। মানে মানে ওখানে আমি 4টে রাশি করেছি, যেটা হচ্ছে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, সম্ভবত কর্কট পর্যন্ত করেছি। আর বাদ বাকিগুলো এইভাবে আমি 4টে করে কিন্তু আমি করছি কাজটা, ঠিক আছে। তার মানে 2024 সালটা কেমন যাবে, প্রত্যেকটা রাশি বা লগ্ন যাই বলি না কেন তাদের কেমন যাবে সেটা প্রথমে আলোচনা করে নিলাম। তারপরে যেটা করি সেটা হচ্ছে যে আপনাদের যে হরোস্কোপ যেগুলো থাকে, অর্থাৎ জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান দিয়ে যে হরোস্কোপগুলো, সেই হরোস্কোপগুলো আপনারা আমাদেরকে মানে ওখানে মেসেজ করতে হয়। দেবার পরে তারপর আমি পরপর আমি কিন্তু ওইগুলো ডেকে আপনাদের পুরো যেভাবে বিচার হয় সেইভাবে কিন্তু বিচারটা কিন্তু করে থাকি কিন্তু। এটা হচ্ছে প্রত্যেক শনিবারের হচ্ছে যে শিডিউল। আচ্ছা, আর একটা জায়গা যেটা আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলি, কিছুদিন পর বলতে মোটামুটি আপনার হচ্ছে যে জানুয়ারি মাসের মাঝামাঝি বা জানুয়ারির শেষের দিকে আমরা যে আর একটা কাজ করছি, সেটা হচ্ছে আমাদের এখানে দুটো কোর্স চলছে এখন আপাতত। একটা হচ্ছে 1 বছরের কোর্স, আর একটা 6 মাসের কোর্স চলছে। এই দুটো ক্লাসের ছাত্রছাত্রী যারা আছে তারা আপনাদের হরোস্কোপ বিচার করবে কিন্তু, ঠিক আছে। সেটা আমি অবশ্যই আপনাদের নোটিশ দিয়ে জানিয়ে দেব। সেটা ওরা কিন্তু কতটা জ্যোতিষটা শিখলো, যে পার্টটা মানে কিভাবে জাতিকার হরোস্কোপটা মানে বিচার করতে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কিভাবে বিচার করতে হয়, সেইগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু সেটাও জানা মানে সেটা কিন্তু আপনাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান ওগুলো নেবে, আমি বিচার করব না। সেটা আমার ছাত্রছাত্রী যারা আছে তারা কিন্তু বিচার করবে কিন্তু, এবং বিচার করে কিন্তু আপনাদেরকে বলবে আপনাদের বিষয়টা কি আছে। এবং তাদের বয়স আমাদের কলেজে কারো 3 মাস, কারো 2 মাস, কারো 1 মাস, ঠিক আছে, তাদেরকে কিন্তু সেইভাবেই কিন্তু আমরা ট্রেন করেছি। আর এখনো আমাদের একটা কোর্স চলছে, যেটা সেটা 6 মাসের একটা কোর্স চলছে। এখানে অনেকে অ্যাডমিশন নিয়েছে বা এখনো কিছু মানুষ নিচ্ছে। যদি কেউ মনে হয় আপনারা জয়েন করবেন তাহলে আপনারা করতে পারেন। যাই হোক, আর প্র্যাকটিক্যালটার উপর আমরা জোর দিই। কোর্সের সম্বন্ধে পরবর্তী আপনি আমাদের কল করে নেবেন এই হোয়াটসঅ্যাপে, হ্যাঁ আমি পুরো ডিটেলসটা বলে দেবো। যাকে আজকে যেটা মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি, যে হোরারি অ্যাস্ট্রোলজি। হ্যাঁ, হোরারি অ্যাস্ট্রোলজিটা কি আগে একটুখানি ওটা প্রথম ওটাকে জানার দরকার আছে, তার পরবর্তী ক্ষেত্রে আমরা পরপর জায়গাগুলো যাব। হোরারি অ্যাস্ট্রোলজিকে বাংলায় অনেকগুলো নামে ডাকা হয়। আমরা জানতাম যেটা সেটা মুহূর্ত গণনা বলা হয়, আবার অনেক জায়গায় বলা হচ্ছে প্রশ্ন গণনা, বিভিন্ন নামে কিন্তু বলা হয়। কিন্তু ইংরেজি একটাই শব্দ, সেটা হচ্ছে হোরারি অ্যাস্ট্রোলজি বলে আমরা পরিচিত। এবার হোরারি অ্যাস্ট্রোলজিটা কি, সেটা নিয়ে একটুখানি বলে নিই, তারপর আমি সাবজেক্টে ঢুকবো। অনেকেই প্রশ্ন করে আমাদের কাছে, দেখবেন যেটা জায়গা সেটা হচ্ছে যে অনেকের ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস এগুলো অনেকেই জানে না, বা যখন জন্মগ্রহণ করেছিল, বাড়িতে জন্মগ্রহণ করেছিল বা হসপিটালে জন্মগ্রহণ করেছে, কাগজটা হারিয়ে ফেলেছে, যে কোনো কারণে সেটা নোট ডাউন নেই, যার কারণে টাইমটা সে বলতে পারছে না, ডেটটা বলছে। তাহলে সেক্ষেত্রে যেটা বিষয়, যে তাদের আমরা বিচার করব কি করে। এবার তাদের বিচারের দুটো সিস্টেম আছে। একটা সিস্টেম হচ্ছে যেটা আপনাদের প্রামিস্টি আছে, হাত দেখে আপনারা তার জীবনের কথা বলতে পারবেন।
কিন্তু হাত দেখে কিন্তু ডিটেলসটা বলতে পারবেন না, কত তারিখে কবে থেকে সেই ঘটনাটা ঘটবে। ঠিক আছে, আপনি বছর ইন্ডিকেট করতে পারেন, কিন্তু খুব কম সংখ্যক পামিস্ট্রি আছে যারা পাম নিয়ে কাজ করে, তারা ডেট ধরে বলে দিতে পারবে বা বছর ধরে বলবে। সুতরাং পামিস্ট্রিটা কিন্তু খুব কঠিন, আপাত দৃষ্টিতে খুব সহজ মনে হলেও কিন্তু বিষয়টা কিন্তু খুব কঠিন। সেই জন্য সোজা পদ্ধতি বলতে যেটা আছে সেটা হচ্ছে হোরারি অ্যাস্ট্রোলজি বা মুহূর্ত গণনা বা প্রশ্ন গণনা, যাই বলি না কেন, এই বিষয়টা কিন্তু আছে। এবার সেক্ষেত্রে কি আছে, সেক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে আমরা যেটা করি, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার যদি জন্ম তারিখ বা জন্ম সময় এগুলো যদি না থাকে বা থাকে, যাই হোক না কেন, এইটাতে আমরা কিন্তু বিচার করি, অর্থাৎ তাৎক্ষণিক যেটা, সে যখন এলো, সে যে বিষয়ের ওপর প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর কি হবে, হ্যাঁ হবে কি না হবে, আদৌ হবে কি হবে না, টোটাল বিচারের জায়গাটা কিন্তু আমরা ওই হোরারি অ্যাস্ট্রোলজি থেকে পুরোটা কিন্তু আমরা বলে দিতে পারবো। এবং এটা আমাদের কলেজে মেনলি যেটা হয় একটু পরে গিয়ে শেখানো হয়। তার কারণটা কি, তার একটাই কারণ, প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, যেটা ফলিত জ্যোতিষ বলছি বা যেটাকে কুষ্টি বিচার বলছি, যাই বলি না কেন আপনারা আপনাদের মতো করে বলবেন, সেক্ষেত্রে ওইটার পুরো দখল না থাকলে হোরারি অ্যাস্ট্রোলজি কিন্তু বিচার করতে পারবেন না, যেটা আমি আজকে দেখাবো যেটা জায়গা। সেই জন্য কি প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির ওপর কিন্তু জোর দিতে হবে বা ফলিত জ্যোতিষের ওপর জোর দিতে হবে। ওই জন্য আমাদের কলেজ 6 মাসের কোর্স বলুন, 1 বছরের কোর্স বলুন, 2 বছর, আমরা সব থেকে বেশি জোরটা দিয়েছি প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি। কারণ ওই প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজিটা যদি আপনি জানেন, তাহলে ওখান থেকে হাতের রেখা কি হবে আপনি বলে দিতে পারবেন। এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত নেই। এগুলো আমরা কিন্তু প্র্যাকটিক্যালি যখন ক্লাস হয় তখন কিন্তু দেখিয়ে দিই ছাত্রদের যে এই রাশি, এই লগ্ন, তার হাতের রেখা এইটা আছে। তার মানে কি, হাতের রেখা থেকে কিন্তু আমরা মানে যে হরোস্কোপ থেকে কিন্তু রেখার জায়গায় যেতে পারি। ঠিক আছে, সেম অ্যাজ আগের ভিডিওগুলো যদি আপনারা দেখেন, তাহলে সেখানে আপনারা দেখতে পাবেন যে মানে আমরা কিন্তু যে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি থেকেই কিন্তু আমরা বাস্তু বিচার করাটা শিখেছি, কিন্তু মানে করিয়েছি। যাই হোক, তাহলে আমরা মূল বিষয়ে আসছি হোরারি অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে। তাহলে হোরারি অ্যাস্ট্রোলজি মানে মুহূর্ত গণনা বা তাৎক্ষণিক গণনা যেটা জায়গা, এইটা করতে গেলে আমাদের কতগুলো বিষয় কিন্তু জানতে হবে। প্রথম যে বিষয়টা জানতে হবে, কিছু মানে রাশির চরিত্র বা ক্যারেক্টার যাই বলি না কেন, এইটা আমাকে জানতে হবে ফার্স্ট, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মানে শক্তি হিসাবে রাশির শ্রেণী বিভাগ, এটা আমাদের জানতে হবে। তারপর কিন্তু আমরা পর কিন্তু বিষয়গুলো কিভাবে হয় সেটাকে কিন্তু আমরা বিচারের জায়গা আসব। প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে যে রাশির চরিত্র, এটা আমরা প্রথম জানবো, অর্থাৎ কোন রাশি শীর্ষোদয়, কোন রাশি পৃষ্ঠদয় এবং কোন রাশি উভয়দয়, এইগুলো না জানলে হোরারি বিচারের ক্ষেত্রে কিন্তু আমরা হোঁচট খাবো। কিন্তু এটা হচ্ছে মূল, এটার কতগুলো প্রসেস আছে এবং খুব সোজা প্রসেস, সেগুলো যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে কিন্তু খুব ইজি হয়ে যাবে। ঠিক সেম অ্যাজ শক্তি হিসেবে রাশির শ্রেণী বিভাগ, এগুলো কিন্তু আমাদের এই শক্তি হিসেবে রাশির শ্রেণী বিভাগ মানে চর, স্থির, দত্তক, এগুলো যারা আমাদের এখানে কোর্স করছেন তারা সবাই জানেন চরিত্রগুলো, কিন্তু আপনারা যারা আমাদের এখানকার নয়, তা আমি জানি না আপনারা কতটা কি বিষয়টা জানেন। যদি না জানেন তাহলে এগুলো জেনে নিন, এবং এইটার আলাদা আলাদা বিচার আছে যেটা আমাদের ছেলেমেয়েরা করছে কাজটা। যাই হোক, আগে প্রথম যেটা, এটাকে নোট ডাউন করুন যে রাশির চরিত্র, ওইটা দাও, যেটা হচ্ছে রাশির চরিত্রর প্রেজেন্টেশনটা দাও, যেখানে রাশিটা পৃষ্ঠ রাশি কোনগুলো, পৃষ্ঠদ্বয় রাশি কোনগুলো, শীর্ষদ্বয় রাশি কোনগুলো, আপনারা এটাকে নোট ডাউন করুন সবাই। এবং এটা খুব কাজের জিনিস, এটা না হলে কিন্তু বিচার করতে পারবেন না। তাহলে রাশির চরিত্রের মধ্যে আসছে হচ্ছে পৃষ্ঠদ্বয় রাশি কোনগুলো, মেষ, বৃষ, কর্কট, ধনু এবং মকর। কেন শীর্ষোদয়, কেন পৃষ্ঠদ্বয়, এখানে এতটা আলোচনা করার মতো পজিশন কিন্তু নেই, শুধু এইটুকু এখন মনে রাখুন। এগুলো আমাদের পুরো অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড ক্লাসটা হয় আমাদের এখানে, যারা এখানে ক্লাস করেন সবাই জানেন যেটা অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড ক্লাস। তাহলে হচ্ছে যে পৃষ্ঠদ্বয় রাশি মানে কোনগুলো, মেষ, বৃষ, কর্কট, ধনু, মকর। শীর্ষদ্বয় রাশি কোনগুলো, মিথুন, সিংহ, কন্যা, তুলা এবং কুম্ভ। এই রাশিগুলোকে বলা হচ্ছে শীর্ষদ্বয় রাশি। আর যেটা হচ্ছে উভয়দ্বয় হচ্ছে একটা রাশি পড়ছে, সেটা হচ্ছে মীন রাশি। তাহলে রাশির এই যে রাশিগুলো আছে, এই রাশিগুলোর ক্যারেক্টার মানে আমরা যদি না জানি, চরিত্র যদি না জানি, তাহলে আমি যখন বলবো যে এই পতি ওখানে শীর্ষোদয়ে বসেছে কি পৃষ্ঠোদয়ে বসেছে, সেই রাশিগুলো সম্বন্ধে যদি আপনাদের জানা না থাকে, তাহলে কিন্তু
ফর্মুলাটা কিন্তু আপনারা মেলাতে পারবেন না। এটা হচ্ছে প্রথম ফার্স্ট আপনাকে জানতে হবে যে শীর্ষোদয় রাশি কোনগুলো, পৃষ্ঠদ্বয় রাশি কোনগুলো, উভয়দ্বয় রাশি কোনগুলো। এর পরবর্তী ক্ষেত্রে আমি পরের প্রেজেন্টেশনে যাব শক্তি হিসাবে হচ্ছে রাশি শ্রেণী বিভাগ। তাহলে শক্তি হিসাবে রাশি শ্রেণী বিভাগ কি? তাহলে চর রাশি কোনগুলো, স্থির রাশি কোনগুলো, দত্তক রাশি কোনগুলো, এগুলো সকলেই জানে, তবু আর একবার আপনাদেরকে মনে করানোর জন্য সেই রাশিগুলো কিন্তু উল্লেখ করলাম। চর রাশি কোনগুলো? মেষ, কর্কট, তুলা, মকর। আবার স্থির রাশি কোনগুলো? বৃষ, সিংহ, বৃশ্চিক, কুম্ভ। দত্তক রাশি কোনগুলো? মিথুন, কন্যা, ধনু এবং মীন। আমাদের কলেজে কিন্তু একদম আপনাকে কিন্তু চর রাশি যে ক্যারেক্টার, মানে মেষ, কর্কট, তুলা এবং মকর, চারজনকার ক্যারেক্টার এক কতগুলো সেক্টরে, সেগুলো কিন্তু এখানকার আমাদের যে জায়গাগুলো আছে তারা কিন্তু পুরো বিষয়টা কিন্তু সেই জায়গাটা কিন্তু পুরোটাই কিন্তু তারা জানে। এবার তাহলে যেটা আসছে সেটা হচ্ছে যে যে চর মানে কি? মুভেবল, এক জায়গা থেকে আর এক জায়গায় খুব যাওয়া, দ্রুত পরিবর্তন। স্থির মানে ফিক্সড, নড়বে না চড়বে না, স্থির রাশিগুলো, তার মধ্যে বৃষ, সিংহ, বৃশ্চিক, কুম্ভ। আর দত্তক মানে ডুয়েল ক্যারেক্টার, কনফিউশন এদের লাইফটা। চর 50%, স্থির 50%। যদি রাশি, একটা রাশির মান হচ্ছে 30 ডিগ্রি, তাকে অর্ধেক যদি করি 15 ডিগ্রি আপনার স্থির পড়বে, পরের 15 ডিগ্রি কিন্তু চর পড়বে। সেগুলো কোনগুলো? মিথুন, কন্যা, ধনু এবং মীন। এই জন্য এখানে যখন রাশিগুলো পড়ছে যে পতিগুলো, তখন সেই বিষয় নিয়ে একটা ডাউট তৈরি হবে। তাহলে এই দুটো পার্ট আমি এবার পর পর আমি যাব। এবার যেটা যাব সেটা হচ্ছে প্রথম যেটা আসছে আজকের মানে বর্তমান মানে আজকের যে সময়, সেই সময় অনুযায়ী আমরা কি করব? আমরা দেখব জায়গাটা যে সেই জায়গাটাকে কি করে আমরা সেটার বিচারটা করব। কিন্তু তার আগে আপনাদের এই দুটো পার্ট, একটা হচ্ছে যে কর্কট রাশি, মানে হচ্ছে যে শীর্ষোদয়, পৃষ্ঠদ্বয়, শীর্ষোদয় এবং উভয়দ্বয়, এই রাশিগুলো কোনগুলো সেগুলো আমি জানলাম। শক্তি হিসেবে রাশির শ্রেণী বিভাগ চর, স্থির এবং দত্তক। এইগুলো কি কাজে লাগবে? চর, স্থির, দত্তক বা অগ্নিপীঠ, এই যেটা হচ্ছে স্থির রাশি এবং দত্তক রাশি, এইগুলোর ফাংশন হচ্ছে যখন যে পতি ওখানে যাবে, স্থির মানে ফিক্সড, নড়বে না চড়বে না। তাহলে যে পতি স্থির রাশিতে গিয়ে বসবে, সেই পতিটা থেকে যা বিচার করব সেই জায়গাটা কিন্তু সে কিন্তু পুরো একদম কি বলবো, সেই জায়গা থেকে সে নড়বে না। এটা হচ্ছে স্থিরের ফাংশন। দেখা গেল আপনারা ভাবছেন যে যে জায়গাটা যে আমাদের এই ইনস্টিটিউশনে জ্যোতিষ শিখতে আসবেন, স্থির রাশি হলে 3-4টে ক্লাস করলেন, তারপরে ভাবনা চিন্তা করবেন যে এখানে আসবেন কি আসবেন না, যেটা হয়েছে অতীতে যারা স্টুডেন্টরা ভর্তি হয়েছে। চর হলে এত না, প্রথম ক্লাস শুনলো, শোনার পর পরের দিনই কিন্তু সকালবেলা ফোন করে আমাদের যা ক্রাইটেরিয়া আছে সেইগুলো করে কিন্তু সেই অ্যাডমিশনটাকে নিয়ে নিল। কেন? স্থির, এই চর বলে। আর দত্তক মানে কনফিউশন। কি কনফিউশন? তার কনফিউশন একটা জায়গায় যে অ্যাডমিশন নিলে, আমি কিন্তু এটা আমাদের একটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এটা জীবনের যে কোনো পার্টে এরকম কোনো বিষয় নয় যেটা 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 জায়গা সেটা হচ্ছে যে মূল যেটা জায়গা সেটা হচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। দত্তক মানে কনফিউশন। একটা সিদ্ধান্ত আপনি নিলেন, সেই সিদ্ধান্ত নেওয়ার আগেও কনফিউশন, আবার নেবার পরেও কিন্তু কনফিউশন। অর্থাৎ যেটা দেখা গেল যে আপনি দুটো চাকরি পেয়েছেন, একটা হচ্ছে যে স্কুল মাস্টারের চাকরি আর একটা পেয়েছেন ব্যাংকের চাকরি। এবার দেখা গেল যে আপনি যেটা জায়গা সেটা হচ্ছে যে ব্যাংকের চাকরিটাই আপনি জয়েন করলেন, করার পরে আপনার মনে হচ্ছে যে না, অনেক বেশি আমাকে কিন্তু মানে হচ্ছে যে কি বলে ঝামেলা ঝঞ্ঝট কিন্তু ব্যাংকের চাকরিটা আমাকে পোয়াতে হচ্ছে। এবার যদি আমি স্কুল মাস্টারের চাকরি করতাম অনেকটা সুবিধে হতো, সেখানে কোনো ট্রান্সফারের ঝামেলা নেই, কিছু নেই। এই জায়গাগুলো কিন্তু তখন মনে হতো মানে হচ্ছে ব্যাংকের চাকরিটা করার ক্ষেত্রে। কিন্তু যখন আমি যদি স্কুলের চাকরিতে আমি জয়েন করি, তখন আমার যেটা মনে হবে যে এখানে তার কোনো প্রমোশনের জায়গা নেই, একটাই মাত্র জায়গায় হেড টিচার ছাড়া আর কোনো জায়গা নেই। তার মানে কনফিউশন বোধ দত্তক রাশিগুলোর মধ্যে এইটা হচ্ছে মৌলিক কনফিউশনের জায়গা থেকে আমরা যদি দেখি, তাহলে কিন্তু এই দত্তক রাশিগুলোর ক্ষেত্রে ঠিক এই বিষয়গুলো আছে, জায়গাগুলো আছে। কেন এগুলোকে একটু সংক্ষেপে বললাম? একটাই কারণ হচ্ছে যখন যে কোনো জিনিস বিচার করব, সেই বিচার করার ক্ষেত্রে কিন্তু এই রাশিগুলোর পুরো চরিত্র, যেটা আমাদের বারবারই বলি যেটা 6 মাসের কোর্সে কিন্তু এগুলো পুরোটাই ছাত্রছাত্রীরা পুরোটাই কিন্তু তারা করেছে কিন্তু, এবং তার
বিষয়টা কিন্তু আমি জানুয়ারি মাসের শেষের দিকে বা মাঝামাঝি আপনাদের হরোস্কোপ গুলো নিয়েই কিন্তু ওদেরকে কিন্তু বিচারটা করাবো। এখানে অনেকেই উপস্থিত আছেন তাদের মধ্যে, এবং আপনাদের হরোস্কোপ ওরা বিচার করবে। ওরা কতটা শিখতে পারলো তখন আপনারা বুঝতে পারবেন। যেটা তো মূল মৌলিক জায়গাটা হচ্ছে যে এইটা, কারণ ওদেরও সেইভাবেই কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছে বা কাজটা করা হচ্ছে। সুতরাং মূল বিষয়টা যেটার উপর দাঁড়িয়ে আমরা কাজটা করছি, যে জায়গাটা, সেক্ষেত্রে আমরা তাহলে কি আসছি এবার যেটা জায়গায় আমরা যাব, যেটা সেটা হচ্ছে আজকে মানে যে টুডে। তাহলে আমি যদি মানে হচ্ছে যে হোরারি অ্যাস্ট্রোলজি বিচার করি, তাহলে হোরারি অ্যাস্ট্রোলজি বিচার করার ক্ষেত্রে তাহলে যে প্রথম যেটা লাগবে ফার্স্ট, আমি যেটা বললাম যে রাশি শীর্ষোদয় কিনা পৃষ্ঠোদয় কিনা উভয়োদয় কিনা, এটা একটা দেখবো। আর যেটা কি দেখবো, চরস্থির দত্তক এইটা কোন কোন রাশিগুলো কি ভাবগুলো পড়েছে সেটা দেখবো। আর একটা জায়গা যেটা দেখবো, যে পার্টটা, সেটা হচ্ছে যে এবার প্রশ্ন আসছে যে উনি কি প্রশ্ন করবেন। এটা কিন্তু একটা ভাইটাল বিষয়। আপনার চেম্বারে এলো বা আপনাকে কিন্তু সে জিজ্ঞেস মানে হচ্ছে সে জিজ্ঞাসা করার আগেই আপনি কিন্তু বলে দিতে পারবেন যে সে কি প্রশ্ন করছে, মানে কি কেন এলো। মানে সে বসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি বলে দিতে পারবেন যে তুমি ভাই কি কারণে এসছো আমার কাছে, যে চাকরির জন্য এসছো, না সন্তানের জন্য, না অর্থের জন্য, নাকি কিসের জন্য তুমি আমার কাছে এসছো। সেইটা কিন্তু হোরারি অ্যাস্ট্রোলজি কিন্তু যে মুহূর্ত গণনা, সেইটাই কিন্তু পুরোটা কিন্তু বলা যাবে। এটা হচ্ছে তো মূল মৌলিক জায়গা। এবার সেই জায়গাটাকে আমরা কি করে বিচার করব, কি করে দেখব যে তিনি কি প্রশ্ন করবেন। এটা হচ্ছে মূল বিষয়টা, হচ্ছে যেটা যে তিনি কি প্রশ্ন করবেন সেটা কিন্তু আগাম আপনি এই হরোস্কোপ থেকে মানে হচ্ছে যে মানে যে হোরারি অ্যাস্ট্রোলজি থেকে পুরোটাই কিন্তু আপনি বুঝে যাবেন কিন্তু। এটা হচ্ছে মূল বিষয়। তাহলে আমরা যেটা জায়গা আর একটা কথা বলি, যেটা সে হোরারি অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ করার ক্ষেত্রে পুরোটা বিলিভ করতে হবে। কি বিলিভ করতে হবে? যখন সে এলো আপনার কাছে কোনো প্রশ্ন করবে, আপনাকে কিন্তু এটা বিশ্বাস করতে হবে যে ওই মুহূর্তে ওইটা তার ছক, জন্ম ছক। কিন্তু তার কাছে ডেট অফ বার্থ থাকুক বা নাই থাকুক, আপনাকে এইটা বিলিভ করতে হবে। বিলিভ করে তার কতগুলো প্রসেস আছে সেগুলো আমি বলে দিচ্ছি, খুব ইজি। সেগুলোকে কিন্তু আপনারা সহজেই কিন্তু সেই মানুষগুলোর চরিত্রগুলো কিন্তু বুঝে যাবেন, বা যেটা জায়গা সেটা হচ্ছে কি প্রশ্ন নিয়ে এসছে, মানে কি জানতে চাইছেন। উনি বলার আগে আপনি কিন্তু বলে দিতে পারবেন যে ভাই তুমি এই জন্য এসেছো। তার কতগুলো প্রসেস আমি কিন্তু পরপর দেখাচ্ছি, ঠিক আছে। যেটা হচ্ছে আজকের গোচরটা টুডে, এখন মানে হচ্ছে যেটা এটা দাও, যেটা গোচর এখনকার যে গোচরের যে জায়গাটা, এখন বাজে হচ্ছে যে আপনার হচ্ছে যে 10টা 48। আপনারা যদি মেরে দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এখন যেটা পড়েছে সেটা হচ্ছে কন্যা লগ্ন, যেটা জায়গা। আর যেটা পড়েছে সেটা হচ্ছে এটা আজকের মানে 10টা 48-এর 49-এর আপনার হচ্ছে যে হোরারি, মানে এই মুহূর্তে এখন কি অবস্থা। ধরুন এখন আপনাকে কেউ কোনো প্রশ্ন করেছে যেটা জায়গা থেকে, বা প্রশ্ন করেনি, আপনি কি করে বুঝবেন সে কি প্রশ্নটা আপনাকে করবে। এটা হচ্ছে মূল জায়গা। সে এসে বসলো, বসার পরই আপনি তাকে জিজ্ঞাসা মানে হচ্ছে যে প্রশ্ন করবেন, ভাই তুমি তো এসেছো এখানে, মানে হচ্ছে যে কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে তুমি আমাকে জিজ্ঞাসা করবে, মানে তোমার কাজকর্ম নিয়ে, মানে তুমি কাজ করছো সেই কাজ, মানে কোনো একটা চাকরি বলো, যে কোনো কাজ আটকে গেছে সেই বিষয় নিয়ে কিন্তু তুমি আমাকে প্রশ্ন করবে। ও কিন্তু অবাক হয়ে যাবে যে হাউ ইট পসিবল, কি করে উনি বললেন, আমি তো কোনো প্রশ্ন বলিনি, তাহলে উনি কি করে এই প্রশ্নের উত্তরটা জানলেন, কি করে মনের কথা জানলেন, কি করে মনের কথা জানলাম। একটাই প্রসেস, যেটা যখন ও আসবে, এটা একটা মাথায় রাখতেই হবে আপনাকে যে বিষয়টা, সেটা হচ্ছে যে যে কোনো সময় কিন্তু সে আপনার কাছে আসতে পারবে না, ঠিক এটাকে বিলিপের জায়গা। ও ঠিক যখন সময় হবে তখন কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করবে কিন্তু, বা আপনার সঙ্গে সামনে এসে উপস্থিত হবে। কারণ ট্রেন বাস যাই কন্ডিশন হোক, আপনার 10টা অ্যাপয়েন্টমেন্ট ছিল, দেখা গেল সে 11টার সময় এলো, কারণ ওই আগের লগ্নে সে আসবে না, পরের লগ্নে আসবে। এইটা হচ্ছে মূল বিষয়, বা তার যদি সেই রকম থাকে তাহলে সেই অনুযায়ী আসবে। এবার এই কেন কর্ম নিয়ে প্রশ্ন করবে এখনকার প্রশ্নটা, তার মূল কারণটা হচ্ছে যেটা প্রথম একটা নোট করুন, যে লগ্ন যেখানে বসে থাকবে, লগ্ন থেকে চন্দ্র কত নম্বর ঘরে অবস্থান করছে, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন তিনি করবেন। প্রথম প্রশ্ন তিনি করবেন হচ্ছে যে দেখুন যেটা লগ্ন বেরোলো এখন, মানে 10টা 49 থেকে আমরা ক্যালকুলেশনটা করছি,
এই 10টা 49-এর ক্ষেত্রে আমরা কি লগ্ন পেলাম? আপনারা অ্যাপে মেরে দেখুন বা আপনার পঞ্জিকায় দেখুন, দেখবেন তুলা লগ্ন পাবেন, চন্দ্র দেখবেন 6 বসে আছে। তার মানে চন্দ্রটা লগ্ন থেকে চন্দ্র কত নম্বর ঘরে আছে সেটা প্রথম দেখবেন, দেখুন গুণে দেখুন 10 নম্বর ঘর। তার মানে 10 নম্বর ঘর থেকে কি কি বিচার করা হয়? অনেক কিছু বিচার করা হয়। তার মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে কর্ম, মেনলি কর্ম। তার মানে ও কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আপনাকে প্রশ্ন করবে, এটা 1 নম্বর হলো। তার মানে লগ্ন থেকে চন্দ্র কত নম্বর ঘরে বসে আছে সেই অনুযায়ী সে প্রশ্ন করবে। আর লগ্ন থেকে কর্কট রাশি কত নম্বর ঘর এটা দেখতে হবে। তাহলে লগ্ন থেকে কর্কট রাশি, এই লগ্নের থেকে দেখা যাচ্ছে 11th হাউস, অর্থাৎ যে কোনো সাফল্যের জন্য কিন্তু সে আপনাকে প্রশ্ন করবে কিন্তু। তাহলে দুটো বিষয়, এছাড়াও আরো অনেক কিছু জিনিস 10th হাউস থেকে শুধু কর্ম নয়, পিতা বিচার করা হয়, 10th হাউস থেকে সম্মান বিচার করা হয়, এবার এক একটা সৌভাগ্য বিচার করা, প্রচুর কিছু জিনিস কিন্তু বিচার করা হয়। সেইটা আপনি বিচার করবেন, কিন্তু এটা কিন্তু আপনার এক্সপিরিয়েন্স, আপনার অভিজ্ঞতা সেটা বলবে কিন্তু যে কোন বিষয়টা সে জানতে চাইছে। ঠিক আছে? অর্থাৎ 10 নম্বর হাউস থেকে যা যা বিচার করা হয়, অর্থাৎ দেখা গেল সে একজন রাজনৈতিক লোক, আপনি বুঝতে পারেননি, সে কিন্তু জানতে চাইবে যে জনগণ কি বলতে চাইছে, অর্থাৎ জনগণ আমার পক্ষে আছে না জনগণ আমার বিপক্ষে আছে, এই জায়গাটাও সে জানতে চাইবে। আবার এখান থেকে অর্থ, সম্মান, প্রভাব, প্রতিপত্তি এগুলোও কিন্তু বিচার করার জায়গাগুলো, বিষয়গুলো থাকে কিন্তু। অর্থাৎ 10 নম্বর হাউস থেকে যা যা বিচারের জায়গাগুলো থাকে সে তার বাইরে কিন্তু তিনি প্রশ্ন করবেন না। এটা 1 নম্বর গেল। তাহলে লগ্ন থেকে চন্দ্র কত নম্বর ঘরে বসে আছে সেটা প্রথম দেখব। তারপর দেখব লগ্ন থেকে চন্দ্র কর্কট রাশি, তার মানে যদি কন্যা লগ্ন হয় তার কর্কট রাশি একাদশ হাউস, অর্থাৎ 11th হাউস। একাদশ হাউস থেকে আমরা যে কোনো ধরনের সাফল্য বিচার করে থাকি, তাহলে সেই সাফল্য, তার দুটো বিষয় কিন্তু সে প্রশ্ন করবে। একটা প্রশ্ন হলো যেটা জায়গা সেটা হচ্ছে কর্ম, আর একটা সাফল্য, এই দুটো বিষয়। এবার কর্ম এবং সাফল্য সে কেন এসছে আপনার কাছে, তার মূল মৌলিক কারণটা দেখুন, যেটা সেটা হচ্ছে যে কন্যা লগ্নের দশম হচ্ছে কর্ম। এবার এই দশম পতিটা এবং লগ্নপতি কে, সেটা হচ্ছে বুধ স্বয়ং নিজে, এই বুধটা বক্রী হয়ে গেছে। তার মানে কি, এবার বুধটা বক্রী হয়ে যাওয়ার ফলে প্রবলেমটা কি হয়েছে, সে কোনো একটা জায়গায় চাকরি তার রেডি হয়ে গিয়েছে। এবার চাকরিটা রেডি হয়ে যাওয়ার পর সেই চাকরিটা ডিলে হচ্ছে, কিন্তু দেরি হচ্ছে, এবং চাকরিটা মানে হচ্ছে পেয়েও, হাতে পেয়েও কিন্তু সে জয়েন করতে পারছে না, এরকম একটা সিচুয়েশন কিন্তু তার মধ্যে হয়ে আছে। এই প্রশ্নটা কিন্তু সে আপনাকে করবে, কারণ দশমপতিটা বক্রী হয়ে গেছে। যখনই গ্রহ বক্রী হয়ে যাবে তখন কিন্তু তার পূর্ণ ফল কিন্তু সে দিতে ব্যর্থ হবে, অর্থাৎ সে পিছিয়ে যাবে, দেবে সেটা পরে দেবে কিন্তু। এবার প্রশ্ন হচ্ছে যেটা জায়গা, তাহলে যেটা আসছে কি, এবার সে জিজ্ঞেস করবে যে চাকরিটা আটকে আছে, এই চাকরিটা আদৌ আমার হবে কি হবে না। তার মানে প্রশ্নের উত্তর এরপর আসবে হ্যাঁ অথবা না। তাহলে সেই প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না প্রশ্নের উত্তরে দিতে গেলে কি করতে হবে, আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে চন্দ্র যেটা পড়লো সেই চন্দ্রটা শীর্ষোদয় রাশিতে অবস্থান করছে কিনা, অর্থাৎ চন্দ্র এখানে কোন রাশিতে অবস্থান করছে, সেটা কিন্তু মিথুন রাশি। তাহলে মিথুন রাশি আগের যদি আমি দেখি, আগের প্রেজেন্টেশনে মিথুন রাশি, সিংহ রাশি, কন্যা রাশি এবং কুম্ভ রাশি এরা কিন্তু শীর্ষোদয় রাশি। তার মানে প্রথম প্রশ্নের উত্তরটা কি হবে, লগ্ন কোন রাশি পড়েছে সেটা দেখবেন, চন্দ্র কোন রাশি পড়েছে সেটা দেখবেন। দেখুন চন্দ্র পড়েছে আপনার হচ্ছে যে শীর্ষোদয় রাশি, আর হচ্ছে যে লগ্ন সেটাও কিন্তু শীর্ষোদয়। তার মানে দুটোই পজিটিভ ইন্ডিকেট করছে। তার মানে ও যে চাকরিটার কথা বলছে সেই চাকরির কিন্তু 50% কিন্তু প্রথমেই হ্যাঁ হয়ে গেল, সে পাবে। এটা হচ্ছে মূল বিষয়টা হচ্ছে এটা। এবার যদি পৃষ্ঠদয় বা উভয়দয় রাশি হয় তখন কিন্তু না দিকটা ইন্ডিকেট করবে, বা এই মুহূর্তে হচ্ছে না, পরবর্তী ক্ষেত্রে তুমি কিন্তু পাবে। তারপরে শীর্ষোদয় রাশির মূল ভূমিকার যেটা জায়গা এইটা। আর একটা জায়গা যেটা আসছে সেটা হচ্ছে যে পতিটাকে আপনি, যে জিনিসটা আপনি বিচার করবেন সেই বিচারের জায়গা, সেই পতি অর্থাৎ কর্ম বলেছে, তাহলে কর্মটা হচ্ছে দশম ঘর থেকে বিচার করা হয়। দশম পতি কোন রাশিতে গিয়ে বসে আছে, তাহলে দশম পতি বসে আছে শীর্ষোদয় রাশি না পৃষ্ঠদয় রাশি না উভয়দয় রাশি। যদি শীর্ষোদয় রাশিতে বসে থাকে তাহলে কিন্তু সে আরো প্লাস হবে, হ্যাঁ হলো, আরো মজবুত হলো জায়গাটা। তা এবার আপনি দেখুন দশমপতিকে, সেই দশমপতি সেখানে হচ্ছে বুধ, সেই বুধটা সে কোন রাশিতে গিয়ে বসে আছে, সে কিন্তু শীর্ষোদয় রাশিতে নেই, সে কিন্তু পৃষ্ঠদয় রাশিতে আছে। তার মানে যতটা আপনি ক্যালকুলেশন করছেন সেই ক্যালকুলেশনের জায়গাটা কিন্তু আরো কিন্তু পিছিয়ে যাবে কিন্তু।
আর একটা জায়গা থেকে করি যে বিষয়টা, সেই বিষয়টার ক্ষেত্রে আমরা যেটা করব, দশমপতি যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রপতি কোন রাশিতে গিয়ে বসে আছে সেইটা দেখবো। এবার সেইটা যদি দেখি যে শীর্ষোদয় রাশিতে বসে আছে, তাহলে কিন্তু ওখানের যে নেগেটিভিটি তৈরি হলো সেই নেগেটিভিটিটা কিন্তু এখানে কিন্তু কেটে গেল কিন্তু। তার মানে বুধটা 19 নম্বর নক্ষত্র, 19 নম্বর নক্ষত্রটা কার নক্ষত্র? কেতুর নক্ষত্র। সেই কেতুটা কোথায়? লগ্নে বসে আছে। লগ্নটা কোন রাশি? সেটা হচ্ছে যে আপনার কন্যা রাশি। তাহলে কন্যা আছে শীর্ষোদয় রাশি। তারপর সবকটাকে যদি আমরা বিচার করে একটা জায়গায় দেখি, এই কর্মটা কোনো কারণে আটকে গেছে, এই আটকে যাওয়ার ফলে তার সেইটা পাচ্ছে না। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে প্রশ্নের উত্তরটা সে আমার থেকে জানতে চেয়েছে, দাদা আমি যে কাজটা করছি, মানে হচ্ছে যে এতটা পর্যন্ত এগোলাম, সেই চাকরিটা আমার হবে কি হবে না? তাহলে সেই চাকরিটা উত্তর হবে, কিন্তু এবার প্রশ্ন আসবে কবে হবে। সে প্রশ্ন জিজ্ঞেস করবে যে কবে আমি চাকরিটা পাবো। চাকরিটা তুমি পাবে, সেইটা হচ্ছে জায়গা, কারণ দশম পতিটাকে আপনাকে কিন্তু সেটাকে কিন্তু ডাইরেক্ট হতে হবে। তার মানে দশম পতিটা ডাইরেক্ট কবে হবে, সেটা হচ্ছে জায়গা। দশমপতি এখানে কে? বুধ। সেই বুধটা কিন্তু ডাইরেক্ট যেটা হচ্ছে সেটা আপনার যেটা হচ্ছে 2 জানুয়ারি কিন্তু আপনার বুধটা ডাইরেক্ট হবে। তার মানে আপনাকে এটা বলতে হবে যে 2 জানুয়ারির পর কিন্তু তোমার কর্মের গতিটা বাড়বে, কিন্তু তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা নয়, চাকরিটা তুমি পাবে। সেটা হচ্ছে যে 2 তারিখের আগে কিন্তু তুমি চাকরিটা পাচ্ছ না, সেটা কিন্তু 2 তারিখের পরেই কিন্তু তোমার কর্ম মানে হচ্ছে তুমি চাকরিটা কিন্তু পাবে। তার আগে কিন্তু তোমার চাকরির জায়গাটা কিন্তু হচ্ছে না, কিন্তু জায়গাটা অনেকটা কিন্তু ডিলে হয়ে যাবে, কারণ বুধরা যবে থেকে বক্রী হয়ে আছে তবে থেকেই কিন্তু তার এই সমস্যার জায়গাটা কিন্তু তৈরি হয়ে আছে কিন্তু। এবার বুধরা যখনই ডাইরেক্ট হবে তখন সেই পার্টটা আসবে, এটা একটা দিক। এছাড়াও আরো অনেকগুলো জায়গা থেকে বিচার করা হয়, শুধুমাত্র দশম নয়, পঞ্চম, নবম, একাদশ, আপনারা যা যা পার্টগুলো জানেন সেই পার্টগুলো এই কর্মের সঙ্গে ইনক্লুড করে দেবেন। দিলে যেটা হবে সেটা হচ্ছে তাহলে আপনাদের বিচারের জায়গাটা কিন্তু সুবিধা হবে। আমি জাস্ট একটা জিনিস দিয়ে কিন্তু বিচারের জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করছি, শুধু দশমটা কর্ম বলে। এছাড়াও দ্বিতীয় আছে, নবম আছে, একাদশ, মানে আপনারা যেভাবে কর্মটা বিচার করে থাকেন প্রত্যেককে সেইভাবেই কিন্তু আপনারা কর্মটা কিন্তু বিচার করবেন, কিন্তু ওখানে আমার কিন্তু বলার কিছু নেই কিন্তু জায়গাটা। কিন্তু আমি একটা পার্ট দেখালাম আপনাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে দশম থেকে আমার কর্ম বিচার করা হয়। এবার একটা জায়গা সে এই এখানের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে দশম পতিটা কোথায় বসে আছে? দশম পতিটা বসে আছে সেটা হচ্ছে ধনু রাশি। তাহলে ধনু রাশি থেকে আমাদের ঠকে যাওয়া বিচার করা হয়। এই বর্তমান সমাজ ব্যবস্থা বা অতীতেও আমরা দেখেছি যে চাকরির জন্য আমরা অনেকেই টাকা দিয়েছি, দেখা গেল সেই টাকা কিন্তু আমি রিটার্ন কেউ পেয়েছে কেউ পায়নি। তার মানে এখানের ক্ষেত্রে যদি ধনু রাশিতে কোনো কারণে 19 নম্বর নক্ষত্রে চন্দ্র বসে থাকে, এবার যে পতি হবে সেই বিষয়ে কিন্তু তাকে ঠকতে হবে লাইফে। তাহলে এখানে লগ্নপতি এবং দশমপতি, তার মানে দশমপতি হচ্ছে কর্ম, তাহলে কর্ম জন্য তাকে ঠকতে হবে। দেখা গেল তাকে কাউকে সে টাকা দিয়েছে যে সে তার চাকরিটা করে দেবে, কিন্তু সেই চাকরি কিন্তু প্রথমবার যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু সেই চাকরি তার কিন্তু হবে না, যদি সেই চাকরিটা আটকে গিয়ে থাকে। কিন্তু এখানকার যা পজিশন, আপনি যদি বলেন যে ভাই তুমি চাকরির জন্য টাকা দিয়েছো, সেই চাকরিটা আজ নয় কাল, কাল নয় পরশু তোমাকে কিন্তু ঘোরাচ্ছে, করে দেবে বলছে, আলটিমেটলি কিন্তু তখন কিন্তু অন্যান্য গ্রহের যে সন্নিবেশ যেগুলো থেকে সেখান থেকে যদি নেগেটিভ পার্ট থাকে তাহলে অবশ্যই কিন্তু এই চাকরিটা কিন্তু তার হবে না। এবার যদি এই ধরনের ঘটনা অতীতে কখনো ঘটে থাকে, সেকেন্ড টাইম জায়গা থাকে, তাহলে কিন্তু সেই জায়গাটা হবে। অর্থাৎ প্রথমবার হচ্ছে না, দ্বিতীয়বারের জায়গা থেকে এই বিচারের জায়গাগুলো কিন্তু আসবে, যেটা আমরা কিন্তু বারবার এই যেটা বলতে চাইছি, যেটা হচ্ছে যে 6 মাসের যে কোর্সটা, এই বেসিক জায়গাগুলোকে যদি আমি আপনাদের ক্লিয়ার করে দিতে পারি তাহলে জ্যোতিষ বিচারটা আপনাদের পক্ষে কিন্তু খুব ইজি হয়ে যাবে। কিন্তু সেজন্য 6 মাসের কোর্সটাকে আমরা ওইভাবে করে, কোনো একটা জায়গায় যদি এরকম কোনো কন্ডিশন থাকে, আপনার বাড়ি হাওড়া, আপনার চাকরিটা হচ্ছে নর্থ বেঙ্গলে, তাহলে এই দ্বাদশটা কিন্তু তখন পূর্ণ ভূমিকা পালন করবে। আর যেটা হচ্ছে যে কজন এখানে উপস্থিত আছেন ধনু রাশি বা লগ্ন, তাদের জীবনের কথা যদি আপনারা দেখেন, প্রত্যেককে কিন্তু ইচ অ্যান্ড এভরি ওয়ান সবাই কিন্তু ঠকেছেন, কারণ ধনু রাশি থেকে ঠকার ব্যাপারটা পূর্ণ মাত্রায় কিন্তু আছে, যে কোনো সেক্টরে কিন্তু জায়গা থেকে
এই কেন ঠকেছেন? তার মূল মৌলিক কারণটা যেটা, সেটা হচ্ছে আপনি মানুষকে বিশ্বাস করেছেন। মানুষকে বিশ্বাস করে ঠকার যে জায়গাটা, সেটা কিন্তু ধনু রাশির জায়গা থেকে এটা কিন্তু পুরোটাই কিন্তু ইন্ডিকেট করে কিন্তু। ঠিক সেম অ্যাজ এখানের ক্ষেত্রে তাই লগ্নপতি এবং দশমপতি এই দুটো পতি সে কিন্তু কোন নক্ষত্রে গিয়ে বসে, মানে কোন রাশিতে গিয়ে বসেছে, সেটা কিন্তু ধনু রাশি। তার মানে সে বিশ্বাস করে যদি যে কাউকে টাকা পয়সা দিয়ে চাকরির জন্য যদি এগোয়, তাহলে কিন্তু তার বিপদটা কিন্তু বাড়বে। এটা গেল আপনার কর্মবিচার। এর পরবর্তী ক্ষেত্রে একাদশ পতির যে জায়গাটা, একাদশ পতির ক্ষেত্রে আমরা কি করছি, ঠিক সেম অ্যাজ একাদশ পতিটা, সেটা দেখুন যেটা বসে আছে একাদশ। আমি বলেছি কি, প্রথম দেখবেন লগ্ন থেকে চন্দ্র কোথায় বসে আছে, লগ্ন থেকে চন্দ্র দশম হাউসে বসে আছে, তার মানে কর্ম সংক্রান্ত প্রশ্ন করলো। 2 নম্বর জায়গা হচ্ছে লগ্ন থেকে কর্কট রাশি কত নম্বর ঘরে বসে আছে, একাদশ হাউসে বসে আছে। সে একাদশ হাউস, তার মানে একাদশ সাফল্য, তার যে কোনো ধরনের সাফল্যের কথা সে জিজ্ঞাসা করবে আপনাকে। সেই একাদশ পতিটাও কিন্তু আপনার মানে হচ্ছে দশম হাউসে গিয়ে বসে আছে। তাহলে একাদশ থেকে আমার সাফল্য বিচার করা হয়, সেই সাফল্য পতিটা সেটাও কিন্তু আমার দশমের সঙ্গে যুক্ত আছে। তার মানে এই টোটাল কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আপনাকে কিন্তু সে প্রশ্ন করবে। এটা হচ্ছে তাদের মূল মৌলিক জায়গা কিন্তু এইটা, কর্মর বিষয় নিয়ে। এইটা গেল একটা দিক। আর একটা প্রশ্ন তারা করে, লগ্নপতি যে হাউসে গিয়ে বসে থাকবে, সেই হাউস থেকেও কিন্তু সে প্রশ্ন কিন্তু করবে। তাহলে লগ্নপতি কোন হাউসে গিয়ে বসে আছে, লগ্নপতি হচ্ছে এখানে কন্যা লগ্নের চতুর্থ পতি, মানে 4th হাউস। কোথায় গিয়ে বসে আছে, চতুর্থে গিয়ে বসে আছে। তাহলে চতুর্থে যদি আমি বিচার করে দেখি, তাহলে চতুর্থ থেকে কি বিচার করা হয়, চতুর্থ থেকে মা বিচার করা হয়, চতুর্থ থেকে বাড়ি বিচার করা হয়, চতুর্থ থেকে গাড়ি বিচার করা হয়, এই জায়গাগুলো হয়। আর যেটা হচ্ছে এখান থেকে সে মায়ের অসুস্থতা কথাও বলছে, মা কবে সুস্থ হবে সেই জায়গাও কিন্তু সে জিজ্ঞাসা করতে পারে কিন্তু। তার কারণ লগ্নপতি সে চতুর্থে গিয়ে বসে আছে। তাহলে লগ্ন মানে আমি, চতুর্থ হচ্ছে আমার মা বা আমার মন, যাই বলি না কেন, সেইটার সঙ্গে যুক্ত হয়ে বসে আছে। তার মানে সে মা সম্বন্ধেও কিন্তু সে জানতে চাইবে, মা অসুস্থ, মা কবে ঠিক হবে। তার মানে কি হচ্ছে, এবার চতুর্থে গিয়ে বসে আছে। এবার আমাকে দেখতে গেলে কি করতে হবে, চতুর্থ পতি কোন রাশিতে গিয়ে বসে আছে সেটা দেখতে হবে। তাহলে চতুর্থ পতির যে জায়গা, চতুর্থ পতিটা সে কিন্তু মেষ রাশিতে গিয়ে অবস্থান করছে। এবার এই মেষ রাশিটা যেটা জায়গা কত তাড়াতাড়ি সুস্থ হবে আপনাকে যখন জিজ্ঞেস করবে, তখন চতুর্থপতি বক্রি আছে। এবার চতুর্থপতি ডাইরেক্ট কবে হবে, তাহলে আপনি একদম এখান থেকে বলে দিতে পারবেন যে আপনার মা যেটা জায়গা, সেটা হচ্ছে যেটা 4th সেপ্টেম্বর থেকে উনি অসুস্থ, তিনি সুস্থ হবেন 31শে ডিসেম্বরের পর। এবার কেন বললাম এই তারিখটা, কারণ 4th সেপ্টেম্বর বৃহস্পতি কিন্তু ডাইরেক্ট হয়েছে, এই মানে হচ্ছে বক্রি হয়েছে। তাহলে চতুর্থপতি তার কত তারিখে বক্রি হয়েছে, 4th সেপ্টেম্বর থেকে বক্রি হয়েছে, সেটা হচ্ছে জায়গা। এবার সে হচ্ছে যে ডাইরেক্ট কবে হবে, 31শে ডিসেম্বর। তার মানে আপনার এখন যদি বিচার করি 27 তারিখ, আজকে 27/12/2023 ক্যালকুলেশন করছি, তাহলে আপনি বলবেন যেটা জায়গা, মা কিন্তু 4th সেপ্টেম্বর পরে থেকে আস্তে আস্তে কিন্তু উনি ইমপ্রুভমেন্ট করেছে। কিন্তু 4th সেপ্টেম্বর অক্টোবর খারাপ অবস্থা ছিল, তারপর আস্তে আস্তে কিন্তু উনি এখন শেষের দিকে অর্থাৎ রিকভারির দিকে কিন্তু উনি চলে গেছেন। এইটা হচ্ছে মূল বিষয়ের জায়গাটা কিন্তু, বিষয়টা কিন্তু জায়গা আসছে কিন্তু, বিচারের জায়গাটাও কিন্তু পুরো জায়গাটা আসবে। মূল জায়গাটা হচ্ছে বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে জায়গা থেকে, প্রশ্ন একটা না, আমি কতগুলো বিষয় বলছি, এছাড়াও আরো অন্যান্য অনেক জায়গাগুলো থেকে আসতে পারে, কিন্তু আমি মূল মৌলিক জায়গা যেটা থেকে আপনাদের কাজের সুবিধা হবে, যেখান থেকে ইচ্ছে প্রশ্ন উনি জায়গা থেকে আসতে করবে জায়গাটা। তার কারণ চতুর্থ থেকে শুধু তো মন হয়, মানে হচ্ছে মা নয়, সেখানে গাড়ি বাড়ি বন্ধু আত্মীয় স্বজন অনেক কিছু জায়গা কিন্তু সেখান থেকে সে বিচারের জায়গাগুলো কিন্তু আসবে, পরিবেশ পরিস্থিতি সেই জায়গাগুলো কিন্তু দেখবেন, এইটার বাইরে কিন্তু জায়গাটা আসবে না। তার মানে মা কবে সুস্থ হবে, মা সুস্থ হবে আপনার হচ্ছে 31শে জানুয়ারি, সরি 31শে ডিসেম্বর 2023 পর কিন্তু। তাহলে এইভাবে কিন্তু যদি আপনারা বিচার করেন, তাহলে কিন্তু বিচারের জায়গাটা কিন্তু খুব ইজি হবে কিন্তু। এটা একটা দিক হলো। এবার অনেকে প্রশ্ন করবে যেটা, সেটা হচ্ছে যে আপনার যে একজন তো এলো চলে গেল, এবার তারপরের জন যদি আসে তাহলে কি করব, লগ্নটা পরিবর্তন হয় না। আমরা জানি লগ্ন মোটামুটি রাফলি
দু ঘন্টার মতো একটা রাশিতে অবস্থান করে। দেখা গেল কন্যা লগ্ন চলছে, সেই কন্যা লগ্নটা দেখা গেল 12:30 পর্যন্ত রাত্রির আছে সাপোজ। এবার দেখা গেল 11:30টার সময় একজন কেউ এলো, তখন আমি তাহলে তিনি প্রশ্ন করবেন একই বিষয় তার না, তখন তার প্রশ্নের উত্তর আমি কি করে দেব, তখন কিন্তু লগ্নটা যেটা হবে সেটা চন্দ্রটাকে আপনাকে লগ্ন ধরতে হবে। তখন কিন্তু দেখুন চন্দ্রটাকে যদি আমি লগ্ন ধরি তাহলে কি হবে, তখন তার মিথুন লগ্ন হয়ে যাবে। তখন তিনি প্রশ্ন করবেন কি, তিনি প্রশ্ন করবেন এক হচ্ছে চন্দ্র আর লগ্ন এক, মানে শরীর সম্বন্ধে প্রশ্ন করবে, লগ্ন থেকে যা যা বিচার করা হয় সেই বিষয়টা তিনি প্রশ্ন করবেন। শরীর, ঠিক আছে, মন, মানসিকতা, মানে যা যা বিষয়গুলো আছে, প্রভাব প্রতিপত্তি, সবটাই কিন্তু লগ্ন থেকে যা বিচার করা হয় সেইটা কিন্তু তিনি বিচার করবেন। আর দেখুন মিথুন লগ্ন হলে দ্বিতীয় ভাবটা কর্কট রাশি পড়ছে, তাহলে দ্বিতীয় থেকে কি হয়, অর্থ, অর্থাৎ সে জানতে চাইবে, পরের জন জানতে চাইবে, প্রথম জন কর্ম সম্বন্ধে জিজ্ঞাসা করলো, বাড়ি গাড়ি এই সম্বন্ধে জিজ্ঞাসা, মা সম্বন্ধে জিজ্ঞেস করবে, কিন্তু দ্বিতীয় জন যখন ওই লগ্নের মধ্যে আসবে তখন কিন্তু তিনি যেহেতু মানে হচ্ছে মিথুন লগ্ন, মিথুন লগ্নের দ্বিতীয় ভাবটা কে পড়েছে, কর্কট রাশি, তাহলে মানে দ্বিতীয় ভাব থেকে আমাদের অর্থ, আত্মীয়, কুটুম্ব, যা যা বিচার করা হয়, আপনারা যা যা শিখেছেন সেই বিচারের জায়গাগুলো কিন্তু এই দ্বিতীয় ভাব থেকে কিন্তু সে কিন্তু প্রশ্ন কিন্তু তিনি করবেন কিন্তু। এটা গেল কিন্তু দ্বিতীয় জনের ক্ষেত্রে, যে এবং আপনারা যদি জিজ্ঞেস করে যে দ্বিতীয় পতি লগ্নে আছে, তাহলে দ্বিতীয় পতি আমার লগ্নে থাকার জন্য আমার কি হয়েছে, তার মানে কি পরের যে জন আছে তার কাছে কিন্তু সম্পদের, দ্বিতীয় মানে আমার অর্থ, লগ্ন মানে আমার সঙ্গে আছে, অর্থাৎ আমার কাছে কিন্তু যথেষ্ট অর্থ আছে, কিন্তু লগ্নপতি এবং চতুর্থপতি এই দুটো পতি মানে বুধ সে বক্রী হয়ে গেছে, এবং সপ্তম পতি যদি আমি বিচার করি তিনি বিজনেস করছেন, তার সপ্তম পতিও বক্রী হয়ে গেছে, তার মানে বিজনেসটা কিন্তু খুব টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে চলছে, যার কারণে কিন্তু সে আপনাকে জানতে চাইছে যে এই বিজনেসটা কবে ডেভেলপমেন্ট হবে। উত্তরটা কিন্তু একই হবে, যে আপনার সেপ্টেম্বর মাসের থেকে 4 সেপ্টেম্বর থেকে বিজনেসটা ডামাডল চলছে, সেখান থেকে আপনার এই নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার আস্তে আস্তে কিন্তু আপনার কি আসবে, সেই আপনার বিজনেসের কিন্তু উন্নতির জায়গাগুলো কিন্তু আসবে। দ্বিতীয় হাউস থেকে যা যা বিচার করা হয় ঠিক সেম জায়গাগুলো কিন্তু এই বিচারের জায়গাটা আসবে। আবার ঠিক সেম অ্যাজ ধনু লগ্ন, এই মিথুন লগ্ন পরের জন যেটা বলছিলাম তার লগ্নপতি ঠিক সেম অ্যাজ, এবার ওই লগ্নপতিটা শীর্ষদয় না পৃষ্ঠদয় না উভয়দয় কোন রাশিতে অবস্থান করছে সেই অবস্থানের জায়গা অনুযায়ী কিন্তু আপনারা পুরো বিচারের জায়গাটা কিন্তু করতে পারবেন। কিন্তু আগে দেখে নেবেন শীর্ষদয় না পৃষ্ঠদয় কোনটা, কার পাল্লা বেশি লগ্ন এবং চন্দ্রের মধ্যে, যে পাল্লাটা বেশি ভারী থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনার প্রেডিকশনের জায়গাটা হবে। আর যখন দেখবেন যে দুটো জায়গা এক হয়ে যাচ্ছে তখন যে পতিটা বিচার করবেন সেই পতিটা যে ঘরে বসে আছে সেই ঘরের মালিক কোন রাশিতে গিয়ে অবস্থান করছে সেটা থেকেও যেমন বিচার করা হয়, সেটা দেখবেন যে পৃষ্ঠদয় না শীর্ষদয় না উভয়দয় কোথায় কোথায় আছে সেটা দেখবেন। অথবা আর একটা পার্ট আছে, যে পতি বিচার করছেন সেই পতি যে নক্ষত্রে আছে সেই নক্ষত্রপতি যে রাশিতে বসে আছে সেই রাশিপতি কোন রাশিতে গিয়ে অবস্থান করছে সেই অনুযায়ীও কিন্তু আপনারা দেখে নেবেন, সেটা হচ্ছে যে পৃষ্ঠদয় শীর্ষদয় না উভয়দয় কোন রাশিতে অবস্থান করছে সেই অনুযায়ী কিন্তু আপনারা খুব সহজে বলে দিতে পারবেন। এক কথায় যে প্রশ্নটা উনি করবেন সেই প্রশ্নের উত্তরের জায়গাটা পুরোটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিন্তু মূল জায়গাটা কিন্তু এই বিচারের জায়গাটা কিন্তু এইভাবে এত সহজে সেটাকে কিন্তু বিচার করা যায়, যেটা আমাদের কলেজে বারবারই বলছি এই বেসিক জায়গাগুলোকে ধরিয়ে দেওয়া যাতে কাজের সুবিধে হয় আমাদের ছাত্রছাত্রীদের জন্য। তার মানে এইটা দ্বিতীয় জন, এইটা হলো। এবার যদি আসে তৃতীয় জন, তিনজন মোটামুটি একটা জায়গা থেকে আসে, বাদ বাকি তারপর কিন্তু যেটা জায়গা সেই পার্টগুলো কিন্তু রবির পর বুধ এর পরপর যে গ্রহগুলো আছে সেই অনুযায়ী কিন্তু পুরো বিচারের জায়গাগুলো কিন্তু আমরা করব। তাহলে প্রথম লগ্ন থেকে বিচার করবেন প্রথম জন, দ্বিতীয় জন চন্দ্র থেকে, তৃতীয় জন কিন্তু রবি থেকে। দেখুন রবি থেকে যখন আমি বিচার করব তখন কিন্তু পুরো বিচারটা কিন্তু পাল্টে যাবে। কি বিচারটা পাল্টে যাবে? বিচারটা পাল্টে যাবে যেটা প্রথমে দেখুন চন্দ্র কোথায় বসে আছে, ধনু লগ্ন, তার মানে হচ্ছে রবিটা ধনুতে বসে আছে, তাহলে তখন তিনজন থার্ড ম্যানের যে বিচারের জায়গা আসবে সেটা কিন্তু আপনার ধনু, তখন কিন্তু তার লগ্ন হবে। তাহলে ওখান থেকে সপ্তম হাউস, তাহলে সপ্তম হাউসে চন্দ্র বসে আছে, তার মানে সে বিবাহ বা বিবাহিত জীবন সম্বন্ধে কিন্তু সে প্রশ্ন করবেন, কিন্তু তিনি বিবাহ বা বিবাহিত জীবন সম্বন্ধে
প্রশ্ন কিন্তু ধনুর মানুষজনরা কিন্তু করবেন কিন্তু, কারণ যেহেতু চন্দ্রটা সপ্তমে, আমি কি বললাম, চন্দ্র লগ্ন থেকে কোন হাউসে বসে আছে সেটা দেখবেন, তার মানে সপ্তম হাউস। সে বিয়ের প্রশ্নও করতে পারে, সপ্তম হাউস থেকে বিচার করা হয়, যা যা বিচার করা হয় তার মধ্যে বিজনেসের বিচারও জায়গাটাও করতে পারে, সপ্তম থেকে বিজনেস বিচার করা হয় সেটাও করতে পারে, যেটা জায়গা এই সপ্তম হাউসের বাইরে তিনি কিন্তু কোনো প্রশ্ন করবেন না, এটা প্রথম। দ্বিতীয় জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা দেখবেন যেটা জায়গা ধনু থেকে কর্কট রাশি অষ্টম হাউস, অর্থাৎ সে মামলা মকদ্দমা যদি ফেঁসে থাকে, এরকম কোনো বিষয় যদি তার হয়ে থাকে, তাহলে এই জায়গায় আসতে পারে, বা কোনো ঝামেলা ঝঞ্ঝটে তিনি পড়েছেন, সেখান থেকে কিন্তু জায়গাটাকে কিন্তু বাঁচার জন্য সেই বিষয় জায়গাটা কিন্তু তিনি কিন্তু জানতে চাইবেন কিন্তু, যে আমার মামলা চলছে, যে আমি কবে মুক্তি পাবো, এটা কিন্তু তিনি প্রশ্ন করবে। তখন কিন্তু ঠিক সেম আস অষ্টমপতি যে রাশিতে বসে আছে সেই রাশিটা শীর্ষোদয় পৃষ্ঠোদয় উভয় কোটা বসে আছে সেটা দেখবেন, আর ধনুটা শীর্ষোদয় না পৃষ্ঠোদয় সেটা দেখবেন, এবং যেটা জায়গা যে অষ্টমপতি যে নক্ষত্রে বসে সেই নক্ষত্রপতি শীর্ষোদয় না পৃষ্ঠোদয় না উভয়োদয় কিসে বসে আছে সেইটা দেখার পর তারপর কিন্তু পুরো প্রেডিকশনটা করলে আপনি কিন্তু ওখান থেকে খুব সহজেই কিন্তু যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে ওই তাদের মামলা মকদ্দমা বা অষ্টম হাউস থেকে যা যা বিচারের জায়গাগুলো আছে সেখান থেকে কিন্তু খুব সহজেই কিন্তু পুরো বিচারের জায়গাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু। তাহলে মূল জায়গাটার এইভাবে কিন্তু আপনারা যখন বিচার করবেন তখন কিন্তু আপনার পামিস্ট্রিটা আর লাগবে না, হস্তরেখা আর লাগবে না, এই হাত ছাড়াই কিন্তু আপনারা পুরো জায়গাটা কিন্তু বিচার করতে পারবেন। এবার জায়গাটা আসছে যদি ধনু লগ্ন হয়, সপ্তম পতি বক্রী হয়ে গেছে, তার মানে তার বিবাহের যে জায়গাটা বা ব্যবসা সেটাও কিন্তু পিছিয়ে গেছে, পিছিয়ে পিছিয়ে কিন্তু যাচ্ছে, যার ফল স্বরূপ যেটা হচ্ছে যে জায়গাটা সেক্ষেত্রে কিন্তু যে মানে হচ্ছে যে মানে সবকিছু রেডি হয়ে গিয়েও কিন্তু সেই জায়গাটা কিন্তু মানে হচ্ছে না। আর একটা জিনিস দেখবেন যেটা সেটা হচ্ছে কোন রাশিতে সে আসছে, সেটা হচ্ছে মিথুন রাশি। তাহলে মিথুন রাশির চরিত্রটা কি? মিথুন রাশির মূল চরিত্রটা, মৌলিক চরিত্রটা হচ্ছে এদের জীবনটা অনেক বেশি স্ট্রাগলেবল করতে হয়। যে ক্লায়েন্টটা আপনার কাছে এলো আপনি একদম নিশ্চিন্ত এর জীবনটা যেটা জায়গা সেটা হচ্ছে অনেক বেশি কিন্তু একে কি করতে হচ্ছে, স্ট্রাগল করে কিন্তু মানে বড় হতে হয়েছে, এটা হচ্ছে মূল জায়গা। অর্থাৎ যে কোনো কাজ যখন করছে প্রত্যেকটা কাজ আটকে গেছে বা আটকে যাচ্ছে, এবং ধৈর্য যদি রাখতে পারে তবেই কিন্তু সেই জায়গা থেকে তার সাকসেসের জায়গাটা এসছে। আদারওয়াইজ কিন্তু সে ধৈর্য না রাখতে পারলে সেই জায়গা থেকে সে কিন্তু সেই বিচারের জায়গাটা কিন্তু আসতে পারেনি কিন্তু। এইটা কিন্তু মিথুনের ক্ষেত্রে মূল জায়গা। আর একটা জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে অতীতে কোনো কাজ ছেড়ে দিলেও ভবিষ্যতে কিন্তু মিথুনকে আবার ঘুরে ফিরে সেই জায়গায় সেই কাজ করতে হবে। আর যেটা হয় মিথুনের ক্ষেত্রে, যেটা এই মানুষটা আপনাকে কিন্তু এসে জানতে চাইবে, যেটা সেটা হচ্ছে কবে হবে, মানে আপনাকে যখন পয়সা সে দেবে, মিথুন হচ্ছে খুব কমার্শিয়াল রাশি, সে আসবে এখানে এসে যদি দেখে কিছু পাবো তবেই এখানে থাকবে, আদারওয়াইজ সে থাকবে না। অর্থাৎ আপনার কাছে যখন এলো মিথুন তখন কিন্তু আপনাকে এসে যেটা জানতে চাইবে কত তারিখের মধ্যে হবে, কিন্তু অন্যান্য যে সমস্ত রাশিগুলো আছে তারা কিন্তু এতটা আপনার কাছ থেকে জানতে চাইবে না। তাহলে হচ্ছে যে মিথুনের ক্ষেত্রে সে আর জানতে চাইবে কত নাগাদ আমি পাবো, অন্যান্য রাশিগুলোকে সে তারিখ পর্যন্ত কিন্তু জানতে চাইবে, যেহেতু আপনাকে সে পয়সা পে করেছে। এটা হচ্ছে যে মিথুনের তার মূল মৌলিক বৈশিষ্ট্য বলুন যাই বলুন, এটা কিন্তু মিথুনের মধ্যে আছে। অর্থাৎ আমি যখন পে করছি তখন কিন্তু সেখান থেকে পুরো বিষয়টা জানবো এবং জেনে তারপর কিন্তু সেখান থেকে এগোবো কিন্তু। এটা কিন্তু মিথুনের মূল মৌলিক চরিত্র বলতে যেটা বুঝি সেটা কিন্তু মিথুনের মূল জায়গা। তার মানে আজকে যে যে পার্টগুলোকে আমরা করলাম তার মধ্যে অন্যতম যেটা হচ্ছে সেটা হচ্ছে হোরারি অ্যাস্ট্রোলজি। হোরারি অ্যাস্ট্রোলজির যেটা মূল বিচারের জায়গা সেটা হচ্ছে যে যদি কারোর জন্ম তারিখ যে যদি না থাকে তাহলে হবে। আর একটা জিনিস যেটা হচ্ছে আমরা যারা জ্যোতিষ করি তারা কিন্তু যে জন্ম তারিখ জন্ম সময় যেটা যা দিয়েছে দিয়েছে সেটার সঙ্গেও কিন্তু আমরা এই হোরারি অর্থাৎ তিনি যে সময় এসে প্রশ্ন আমাদের করছেন সেই সময়ও কিন্তু সেই সময়কার গোচরটা আমরা দেখে নিই, সেইখানে দেখে নিয়েও কিন্তু আমরা বিচারটা করি যে তার বর্তমান যে সময় এসছে তার কি পজিশন আছে সেটাও কিন্তু আমরা বিচারটা কিন্তু করি কিন্তু। এটা হচ্ছে মূল মৌলিক জায়গা বিচারের যে বিষয়টা হচ্ছে এইটা।
জায়গা। আর যেটা বারবার বলি, এই বেসিক জায়গাগুলো যদি আপনাদের ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু বুঝতে একটু সমস্যা হবে। সেই জন্য আমাদের কলেজ যেটা করেছে ৬ মাস ১ বছরের কোর্সটাকে আমরা কিন্তু ওটা আছে যেমন, তার সঙ্গে কিন্তু ৬ মাসের কোর্সটা রেখেছি যাতে আপনাদের বেসিক আইডিয়াটা দিয়ে দেওয়া হয় এবং আপনারা বিচারটা কিন্তু খুব সহজে করতে পারবেন। তার নমুনা কিন্তু আমি অবশ্যই এই গ্রুপে আপনাদের দেখাবো জানুয়ারি মাসের মাঝামাঝি সময়। ওরা কতটা অংশ শিখলো, কি করলো এবং আপনারা অবাক হয়ে যাবেন। এটা আমার পূর্ণ বিশ্বাস যে আপনাদের পুরো ডিটেইলস পার্ট, ক্যারেক্টার বলতে যেটা বুঝি সেই জায়গাটা কিন্তু উনি অবশ্যই কিন্তু স্টুডেন্টরা কিন্তু করে দেবে কিন্তু। এটা আমার পূর্ণ বিশ্বাস কিন্তু জায়গাটায় আছে। আর একটা জায়গা যেটা বলি, আজকে তো এই পার্ট জায়গাটা হলো রবি যেটা হচ্ছে যে শনিবার, এই শনিবার যেটা সেটা হচ্ছে 30 তারিখ, সেটা হচ্ছে যে ইউটিউবেও আমাদের কিন্তু যেটা হচ্ছে যে রাশিফল অর্থাৎ 24 সাল কেমন যাবে সেটা প্রত্যেকটা রাশি সম্বন্ধে 3টে আলোচনা করা হয়েছে। বাদবাকি যে রাশিগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এলে ওটা 10টা থেকে